পরিবেশ বান্ধব শক্তি চ্যাপ্টারের আজকে আমাদের নেক্সট আছে দেখো বায়ু শক্তি। তো আগের ভিডিও যারা দেখোনি ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা দেখে নাও। আমি সেগুলো একটা পার্ট পড়িয়ে দিয়েছি। আজকে এটা শেষ হয়ে যাবে বায়ু শক্তি, সেটা আমরা বলছি এবার। দেখো, তাহলে বায়ু শক্তির ধারণা মানে বায়ু শক্তি থেকে কিভাবে শক্তি উৎপন্ন হয় সেগুলো আমরা এখানে জানতে হবে। তাহলে আমি ধরো একটা বললাম, আমি একটা সিম্পল ধরো বায়ু কল মানে আঁকার চেষ্টা করছি। আমি ধরো এইভাবে জাস্ট দেখাচ্ছি, ঠিক আছে। এবার রিয়ালে একটু আলাদা হয়, তো আমি জাস্ট এভাবে ধরো আমি এভাবে দেখিয়ে দিলাম যে এটা একটা কোনো বায়ুকল। মানে বায়ুকল মানে কি, যেটার মধ্যে শক্তিটা উৎপন্ন হয়। আমি জাস্ট এইভাবে দেখালাম, ঠিক আছে। এবার দেখো, এই যে মেশিনটা আছে যেটা, সেটার মধ্যে যখন বায়ু প্রবাহ হয়, তোমরা জানো যে বায়ুকল বায়ুর সাহায্যে কাজ করে। তাহলে এটা যখন এটার মধ্যে বায়ু প্রবাহ হবে, তাহলে সেই বায়ুর কারণে এখানে শক্তি উৎপন্ন হবে। এবার সেই কিভাবে সেটা হবে বলছি আমি। দেখো, তাহলে যখন এটা বায়ুর কারণে এখানে বায়ু শক্তি আসবে, দিয়ে এটা ঘুরতে শুরু করবে। এবার দেখো, যখন এটা ঘুরবে তাহলে সেই শক্তিটাকে আমরা বলবো যান্ত্রিক শক্তি। এবার আমরা জানি যে শক্তিকে রূপান্তর করা যায়, মানে এক ধরনের শক্তি থেকে নতুন এক ধরনের শক্তি উৎপন্ন করা যায়। তাহলে এখানে দেখো একটা এখানে মেশিন লাগানো হয়, সেটাকে বলা হয় ডাইনামো, ঠিক আছে। তাহলে এই যে ডাইনামো আছে, সেটা একটা মেশিন এখানে লাগানো থাকে। এবার সেই ডায়নামোর কাজ কি, যেমন জেনারেটর হয় জানো তোমরা, যে যেটা যখন সেটা যখন ঘুরতে শুরু করবে তখন সেটার মধ্যে তড়িৎ শক্তি পাওয়া যাবে। তাহলে তেমনই সেম এখানেও এটা যখন লাগানো হবে, দিয়ে এটা যখন বায়ুর কারণে ঘুরতে শুরু করবে, তখন এখানে কেন হয়, কারণ এখানে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হয়। দিয়ে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন কারণে বিদ্যুৎ বা তড়িৎ শক্তি উৎপন্ন হয়। তাহলে বোঝা গেল তড়িৎ শক্তিটা কিভাবে হয়, বায়ুর কারণে এই মেশিনটা ঘুরতে শুরু করলো, দিয়ে এটা ঘোরার প্রভাবে এখানে বললাম একটা শক্তি, যান্ত্রিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তর হবে, কারণ এখানে ডায়নামো একটা মেশিনের সাহায্যে সেটা হয়। তাহলে এই যে শক্তিটাকে আমরা বলছি সেটাকে বলা হয় কি, বায়ু শক্তি। আর যে মেশিনের মাধ্যমে এটা করা হয় সেটাকে বায়ুকল, এটাকে বলা হয় বায়ুকল, ঠিক আছে। তাহলে বায়ু শক্তি বোঝা গেল। বললাম এইভাবে যে শক্তিটা উৎপন্ন হলো সেটা কাকে বলে, সঙ্গে আমি লিখছি, তোমরা লিখো। লিখো, বায়ুর শক্তিকে, বায়ুর শক্তিকে ব্যবহার করে বায়ুকলের দ্বারা যে শক্তি উৎপন্ন হয় তাকে বায়ু শক্তি বলে। তাহলে এটা বায়ু শক্তি বললাম, কাকে বলে সেটা, ঠিক আছে। তাহলে বায়ু শক্তি আমরা দেখলাম যে বায়ু শক্তিটা কিভাবে কাজ হয়, যখন বায়ুর দ্বারা কোনো একটা এইভাবে মেশিন ঘুরতে শুরু করে, দিয়ে সেটার মধ্যে যান্ত্রিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তর হয়। তোমরা জানো শক্তিকে নষ্ট করা যায় না, শক্তি রূপান্তর হয়। নেক্সট, এবার দেখো আমরা জানবো যে বায়ু শক্তির মধ্যে কি কি সুবিধা আছে। যেমন আমরা আগেরগুলো দেখেছিলাম, সেই সূর্যের শক্তি, সৌরশক্তি, তারপরে আরও আছে। তাহলে এবার দেখো বলছি যে সুবিধাগুলো কি কি। প্রথমে আছে এটা একটা পরিবেশ বান্ধব শক্তি। এবার পরিবেশ বান্ধব শক্তি মানে কি, তোমরা জানো যে পরিবেশ বান্ধব শক্তি মানে এটা কোনোদিনও পরিবেশের কোনো ক্ষতি করে না। আমরা জানি যে এটা পরিবেশের ক্ষতি করে না, মানে এটা পরিবেশকে সর্বদা ভালো অবস্থায় কোনো দূষণ ঘটায় না, ঠিক আছে। তাহলে এটা একটা প্রথম পয়েন্ট। তারপরে এই যে শক্তিটা আছে বায়ু শক্তি, সেটা একটা নবীকরণযোগ্য শক্তি, ঠিক আছে। এবার 2 নম্বর পয়েন্টটা ওটা লিখো, যে নবীকরণ। আমি জাস্ট পয়েন্ট লিখছি, তোমরা অনেকগুলো লিখবা। তাহলে নবীকরণযোগ্য শক্তি, এটার মানে কি, এটা তোমরা জানো যে এই শক্তিটা শেষ হবে না। যেমন আমাদের জীবাশ্ম জ্বালানি শক্তি, যেমন কয়লা আছে, পেট্রোল আছে, সেগুলো শেষ হয়ে যায়, কিন্তু এই যে শক্তি সেগুলো কোনোদিনও শেষ হবে না। শেষ হবে না মানে সবসময় থাকবে, কারণ বায়ুটাও সবসময় থাকবে। তাহলে এই যে শক্তিটা সেটা একটা নবীকরণযোগ্য শক্তি। আর এটা বললাম পরিবেশ বান্ধব শক্তি হয়। তাহলে এই সুবিধাগুলো থাকার কারণে বায়ু শক্তি বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। এবার তোমাদের আশেপাশে বা আমাদের এখানে কোনো বায়ুকল লাগানো হয় না, কারণ বায়ুকলের ক্ষেত্রে প্রচুর অনেক খরচও হতে পারে। যেমন এই বায়ুকলটা ইনস্টল করতে হবে মেশিন, তারপরে এটার ধীরে ধীরে আবার সার্ভিসিং করতে হয়, মানে অনেক বছর ধরে এটাকে ব্যবহার করতে হয়, মানে এটাকে ঠিক রাখতে হয়, তার জন্য প্রচুর টাকা খরচ হয়ে যায়। কিন্তু যদি বায়ু ঠিক মতো না আসে, এবার যেই সব অঞ্চলে বায়ুর পরিমাণ বেশি থাকে সেই সব অঞ্চলে বায়ু শক্তিটাকে কাজে লাগানো হয়। যেমন ধরো আমি বলছি পাহাড়ের আশেপাশে, তারপর সমুদ্রের আশেপাশে যেসব জায়গায় বায়ুর পরিমাণটা অনেক বেশি হয় সেই সব জায়গায় বায়ুকল লাগানো হয়, কারণ সেখানে অনেক বেশি খরচ হয়ে যাবে। যদি সেটা না হয় তাহলে আমাদের সেই কাজটা করবে না। আচ্ছা, এবার তোমরা ভিডিওটি লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমরা ডিসক্রিপশনে একটা প্লেলিস্ট আছে, সেটা সেভ করে নাও, সেখানে প্রত্যেকটা ভিডিও তোমাদের ক্লাসের পরপর দেওয়া আছে, তোমাদের আর খুঁজতে হবে না, ঠিক আছে। এবার বলছি
যে দেখো এই যে বায়ু শক্তির বললাম এই যে সুবিধাগুলো আছে, তার জন্য বায়ু শক্তিটা একটা ভালো এক ধরনের শক্তি বিকল্প। আমরা এগুলো কি করছিলাম দেখো, আগের দিন বলছিলাম যে শক্তির আমরা বিকল্প খুঁজছি, মানে এমন কোনো এক ধরনের শক্তি যেটা ভবিষ্যতে আমাদের ব্যবহার করা যাবে তার জন্য। ঠিক আছে, নেক্সট এবার আমি বলছি, দেখো আরেক প্রকারের শক্তি তোমাদের বইয়ে আছে, সেটা আছে জৈব শক্তি। ঠিক আছে, তোমরা দেখো জৈব শক্তি। এবার যে জৈব শক্তি সেটা কিভাবে উৎপন্ন করা হয়, তারপর কাকে বলা হয়, সব আমি বলবো প্রত্যেকটাই। দেখো তাহলে তোমরা জানো, দেখো একটা এইভাবে কোনো মানে ঘরের মধ্যে দেখো বিভিন্ন আবর্জনা, হ্যাঁ বিভিন্ন আবর্জনা ধরো এখানে রেখে দেওয়া হয়, যত আছে সব আবর্জনাগুলো এখানে ফেলে দেওয়া হয়। এবার তার জন্য এখানটাতে অনেক বেশি গ্যাস উৎপন্ন হবে, মানে এখানটাতে অনেক বেশি, যেমন মেনলি হাইড্রোজেন, মিথেন এইসব গ্যাসগুলো থাকে। তাহলে এই যে গ্যাসগুলো আছে সেগুলো এখানে জমা হবে। এবার সেই গ্যাসগুলোকে যখন কোনো সিলিন্ডারের মধ্যে বা কিছুর মধ্যে সংরক্ষণ করা হবে, তাহলে সেই যে শক্তিটা পেলাম সেটাকে বলা হবে জৈব শক্তি। ঠিক আছে, মানে এই যে আবর্জনাগুলো থেকে একটা শক্তি উৎপন্ন হলো, সেই শক্তিটাকে যখন আমরা কাজে ব্যবহার করব, ব্যবহার করার জন্য যেটা হবে সেটাকে বলা হবে জৈব শক্তি। এবার যে জৈব শক্তিটা আছে সেটা বলছি কি হয় ভালোভাবে, তার আগে লিখে দেই আমরা। দেখো জৈব শক্তি তোমরা লিখো, লিখো বিভিন্ন আবর্জনা, বিভিন্ন আবর্জনা থেকে থেকে রাসায়নিক প্রক্রিয়ায়, রাসায়নিক প্রক্রিয়ায়, রাসায়নিক প্রক্রিয়ায় যে শক্তি, যে শক্তি উৎপন্ন হয়, যে শক্তি উৎপন্ন হয় তাকে জৈব শক্তি বলে, তাকে জৈব শক্তি বলে। তাহলে এটা হয়ে গেল জৈব শক্তি। এবার যে জৈব শক্তি সেটা কি কাজে ব্যবহার করা হয় সেটা আমরা জানবো। তাহলে দেখো জৈব শক্তি থেকে যে গ্যাসটা পাওয়া যায় সেটাকে জৈব গ্যাস বলা হয়। তাহলে জৈব গ্যাস যদি বললাম, তাহলে জৈব শক্তি থেকে যে গ্যাসটা পাওয়া যাবে সেটাকে বলা হবে জৈব গ্যাস। এবার জৈব গ্যাসের মূল উপাদান, জৈব গ্যাসের মূল উপাদান মানে কি, জৈব গ্যাসের মধ্যে প্রধান কোন গ্যাস থাকে, মিথেন, সবচেয়ে বেশি মিথেন থাকে। এবার সেটা কি কাজে ব্যবহার করা হয়, তাহলে দেখো এগুলো জ্বালানি রূপে ব্যবহার করা হয়, মানে ধরো কোনো একটা ধরো কিছু আসে, এবার সেটাকে পোড়াতে হবে, তাহলে সেটাকে পোড়ানোর জন্য আমরা কোনো একটা বেশি মানে কেরোসিন বা কিছু ব্যবহার করা হয়, তো সেগুলোর পরিবর্তে এটা ব্যবহার করা যেতে পারে। মানে এই যে জৈব শক্তি বা বায়োগ্যাস শক্তি আছে সেটাকে বিভিন্ন জ্বালানির রূপে কাজে ব্যবহার করা যায়। তাহলে এটা তোমরা মনে রাখবা। নেক্সট এবার যেটা বলছিলাম আবার একই, দেখো এগুলোর সুবিধা কি, মানে এটা ব্যবহার করলে আমাদের কি ভালো হবে। প্রথম দেখো এটা পুনর্ব্যবহার করা একটা শক্তি, মানে আমরা জানো তোমরা যে বিভিন্ন জিনিস আবর্জনা থেকে এটা তৈরি হচ্ছে, তার মানে সেগুলো আমরা পুনর্ব্যবহার মানে আবার সেগুলো ইউজ করা হচ্ছে, তার জন্য এটা একটা ভালো শক্তি। তারপর এটা বললাম কোনো পরিবেশের ক্ষতি করে না। দেখো মানে কি এগুলো একটা পরিবেশ বান্ধব শক্তি, মানে যতগুলো আমরা এখানে শক্তি দেখছি সেগুলো কোনো পরিবেশের ক্ষতি সৃষ্টি করে না। ঠিক আছে, তারপর এই যে শক্তিটা আছে সেটা একটা জানো বিনামূল্যে পাওয়া যায়, তাহলে এটাও একটা ভালো সুবিধা। ঠিক আছে, তাহলে এই কয়েকটা পয়েন্ট তোমরা ভালোভাবে মনে রাখো। ঠিক আছে, তাহলে এবার জৈব শক্তি সেই যে উপায়গুলো বললাম কিভাবে হয় সেটা তোমরা মনে রাখো। আর যে আগেরটা বলছিলাম যে বায়ু শক্তি এবং যে সৌরশক্তি সেগুলোও মানে যে তাদের মধ্যে যে পয়েন্টগুলো আছে এক্ষেত্রেও সেম আছে, তো কিছু কিছু ডিফারেন্ট আছে, তোমরা সেগুলো ভালোভাবে মনে রাখো। এবার চ্যাপ্টারের লাস্ট টপিক, এই চ্যাপ্টারটা দেখো অনেকটাই ছোট, তার জন্য শেষ হয়ে যাবে মাত্র দুটো পার্টেই, অনেকটাই কম হয়ে গেল শেষ। ঠিক আছে, এবার বলছি লাস্ট এটা, তারপর তোমাদের হয়ে যাবে। দেখো আমি বলছিলাম যে আরও বিভিন্ন ধরনের শক্তি আছে, যেমন জোয়ার ভাটা শক্তি, তারপর তাপ বিদ্যুৎ শক্তি, মানে সেগুলো একইভাবে কাজ করে, মানে পৃথিবীর নিচে ভূপৃষ্ঠ থেকে যে তাপ শক্তি নির্গত হয় সেখান থেকে বিভিন্ন শক্তি তৈরি করা যেতে পারে। তারপরে আবার বললাম যে জোয়ার ভাটার শক্তি, তাহলে সেগুলো প্রায় একই ধরনের প্রক্রিয়ার মাধ্যমে হয়, তাহলে সেগুলো আমি একটা জাস্ট বলে দিচ্ছি, তারপর তোমরা সেগুলো বুঝতে পারবা। তোমাদের বই এগুলো ভালোভাবে নাই, তাও বলছি তোমরা বুঝতে পারবো, ভালোভাবে দেখো। ঠিক আছে, তাহলে আমি একটা জাস্ট বলছি, ধরো যে পৃথিবীর যে মানে নিচে যখন তাপ আসে সেই তাপের শক্তিটাকে কিভাবে কাজে লাগানো যায়। তাহলে দেখো এটা ধরো, আচ্ছা পৃথিবীর নিচে তাপ মানে কি বিভিন্ন আগ্নেয়গিরি, তারপর তার আশেপাশে, তারপরে বিভিন্ন যেখানে উষ্ণ প্রস্রবণ দেখা যায়, তাহলে সেগুলোর আশেপাশে যখন পৃথিবী থেকে অনেকটা তাপ নির্গত হয় সেইটাকে কাজে লাগিয়ে মানুষ শক্তিতে রূপান্তর করে, সেটাকে ভূতাপ শক্তি বলা হয়। তাহলে সেটা বলছি দেখো কিভাবে হয়, এগুলো বইয়ে নাই তাও বলছি ভালোভাবে দেখো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে এবার এগুলো দেখো এইভাবে থাকে, হ্যাঁ
দিয়ে এখান থেকে ধরো তাপ যাচ্ছে, এবার এখানটাতে তাপটা যাবে, দিয়ে এখানে একটা এভাবে সিস্টেম করা থাকবে, দিয়ে এখানে জল রাখা হবে। এবার জলটা যখন অনেক বেশি গরম হয়ে যাবে, বোঝা গেল? তাহলে এগুলো তাপে ওপরে যাচ্ছে, আমি এভাবে লিখছি, দেখো তাপটা ওপরে যাচ্ছে, দিয়ে এখানে কি আছে, জল। এবার জলটা জলীয় বাষ্প হয়ে যাবে, দিয়ে জলটা বাষ্পতে যখন রূপান্তর হবে, তোমরা জানো দেখো হাই স্পিড মানে অনেক স্পিডে এটা চলতে শুরু করবে। এবার ধরো সামনে আমরা একটা এভাবে কোনো কিছু টারবাইন রেখে দিলাম। টারবাইন মানে কি তোমরা জানো, যেটা ঘুরতে লাগে এবং যেটার মধ্যে শক্তিটা উৎপন্ন হয়, ওই ডায়নামোর মধ্যেই টারবাইন লাগানো থাকে। তাহলে এবার এটা দেখো, যখন এটার মধ্যে তাপটা পাস হবে, অনেকটা গরম হওয়ার কারণে এটা ঘুরতে শুরু করবে। এবার এটা যখন ঘুরবে তখন এটার মধ্যে সেই যে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন ঘটবে, যেমন আগের ক্ষেত্রে ছিল, তাহলে সেটার মধ্যে আবার তড়িৎ শক্তি উৎপন্ন হবে। তোমরা দেখো সব শক্তি থেকেই তড়িৎ শক্তি রূপান্তর করা হয়, যেমন সৌরশক্তি থেকে তড়িৎ শক্তি, বায়ু শক্তি থেকে, সব ধরনের শক্তি থেকে তড়িৎ শক্তি। কেন? কারণ তড়িৎ শক্তিটা এমন একটা শক্তি যেটাতে আমরা সব কিছুতে ব্যবহার করতে পারবো। তোমরা জানো বাড়ির মধ্যে, তারপরে গাড়ির মধ্যে, সব কিছুর মধ্যেই তড়িৎ শক্তিটা ব্যবহার করা সুবিধা হয় তার জন্য। ঠিক আছে, তাহলে এবার দেখো এইভাবে বললাম, তাপের কারণে সেটা ঘুরতে শুরু করবে, দিয়ে সেটার মধ্যে একটা শক্তি পাওয়া যাবে, সেটাকে বলা হবে ভূতাপ শক্তি। ঠিক আছে, ভূতাপ শক্তি মানে যেটা পৃথিবীর নিচে থেকে আসে। ঠিক আছে, এই দুটো আমি লিখে দিচ্ছি, তারপর তোমাদের আর কিছু হবে না। ঠিক আছে, মানে আর কিছু আর করবো না, জাস্ট এটুকুই লিখে দাও। ভূতাপ শক্তি, দেখো পৃথিবীর অভ্যন্তরের শক্তিকে ব্যবহার করে যে শক্তি উৎপন্ন করা হয়, তাকে ভূতাপ শক্তি বলে। তাহলে এটা ঠিক আছে। এবার ধরো বলছে জোয়ার ভাটা শক্তি, তাহলে ওটার মানে কি তোমরা জানো যে পৃথিবী এবং চাঁদের মধ্যে আকর্ষণ হয়, সেই আকর্ষণের কারণে পৃথিবী যখন সূর্যের কাছে আসার চেষ্টা করে, তখন দেখো পৃথিবীর মধ্যে যে জলীয়, মানে এইভাবে দেখো, এটা ধরো পৃথিবী আছে, এবার পৃথিবীর উপরে তোমরা জানো জল থাকে, সেই যখন সূর্য বা চাঁদ আকর্ষণ করে, তখন এই যে জলগুলো সেগুলো যে যাওয়ার চেষ্টা করে মানে সূর্যের দিকে বা চাঁদের দিকে। তাহলে যখন এইভাবে যাওয়ার চেষ্টা করবে, তখন জলগুলো ফ্লো হতে লাগবে, মানে জলগুলো যেতে শুরু করবে। তোমরা জানো যে সমুদ্রের মধ্যে জলটা যেতে শুরু করে, তাহলে সেই যে যাওয়ার কারণে এখানে একটা মেশিন মানে এইভাবে একটা সিস্টেম করা হয়, দিয়ে জলগুলো যখন যাবে তখন এটা ঘুরতে শুরু করবে। এবার এটা ঘোরার কারণে যেমনটা বললাম টারবাইন এবং ডায়নামো প্রভাব হয়, দিয়ে সেটাতে তড়িৎ শক্তি উৎপন্ন হয়। তাহলে এই যে শক্তি সেটাকে জোয়ার ভাটা শক্তি বলা হয়। তাহলে এইভাবে তোমরা ওটা লিখতে পারো, জোয়ার ভাটা শক্তি কাকে বলে। এগুলো ডিটেলসে বলা যাবে, কিন্তু তোমাদের বই নাই তাই আমি বলছি না। ঠিক আছে, লিখো পৃথিবীর জোয়ার ভাটার ঘটনাকে কাজে লাগিয়ে যে শক্তি উৎপন্ন করা হয় তাকে জোয়ার ভাটা শক্তি বলা হয়। ঠিক আছে, তাহলে এই যে জোয়ার ভাটা শক্তি, সেটাও বললাম সব শক্তি থেকে আমাদের তড়িৎ শক্তিটা রূপান্তর করা হয়, দিয়ে সেটার মধ্যে শক্তির রূপান্তর ঘটে। যে কোনো শক্তিকে শক্তির মাধ্যমে রূপান্তর করা যায় আমরা জানি, যেমন ধরো কয়লা আছে, তাহলে সেই কয়লাটাকেও পুড়িয়ে শক্তিতে রূপান্তর করা যায়। তাহলে এই কয়েকটা বিষয় তোমরা ভালোভাবে মনে রাখো। একটা প্রশ্নের উত্তর কমেন্ট করো যে কোন যন্ত্রে বায়ু শক্তি উৎপন্ন হয়। তোমরা বলো যদি কেউ পারো যে বায়ু শক্তিটা কোন যন্ত্রে উৎপন্ন হয়। আজকে আমি পড়ালাম, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটি লাইক করো, এবং আমি যে বললাম প্লে লিস্টে আছে সেটা সেভ করে নাও, সেখান থেকে তোমরা প্রত্যেকটা ভিডিও তোমাদের ক্লাসের পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা এটা কমেন্টে বলো কোন যন্ত্রে বায়ু শক্তি উৎপন্ন হয়।